ইলিশের জন্য আর দীর্ঘ অপেক্ষা করতে হবে না বাঙালিকে। পুকুর বা আবদ্ধ জলাশয়ে ইলিশ চাষের ক্ষেত্রে মিলল বড় সাফল্য। নতুন আশার আলো দেখালো ব্যারাকপুর সিফ্রি। বাঙালির প্রিয় মাছ আমরা জানি ইলিশ, কিন্তু চাহিদার তুলনায় যোগান প্রত্যেক বছর কম থাকায় দামটা হয় আকাশ ছোঁয়া, অর্থাৎ মধ্যবিত্ত বাঙালির একেবারে ধরা ছোঁয়ার বাইরে। আর সেই পরিস্থিতিতে আসার খবর শোনালো কেন্দ্রীয় আন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ICAR সিফ্রি। নদী বা সমুদ্রে নয়, এবার আবদ্ধ জলাশয়ে সফলভাবে ইলিশ মাছের বৃদ্ধি ঘটিয়ে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করলেন বিজ্ঞানীরা। দীর্ঘ কয়েক বছরের পরীক্ষামূলক গবেষণার পর দেখা গিয়েছে নির্দিষ্ট পরিবেশে আবদ্ধ জলাশয়ে ইলিশ মাছকে বড় করে তোলা সম্ভব। আর এই গবেষণায় বিশেষ ভূমিকা নিয়েছে সিফ্রির রহরা কেন্দ্র। পাশাপাশি কোলাঘাট আর কাকদ্বীপেও গবেষণার কাজ চলছে। মাছের স্বাভাবিক খাদ্যের পাশাপাশি বিশেষভাবে তৈরি ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন আর পুষ্টিকর ফিড ব্যবহার করে ইলিশের দ্রুত বৃদ্ধির ব্যবস্থা করা হচ্ছে। সংস্থার প্রধান বিজ্ঞানী শ্রীকান্ত সামন্ত বলছেন, ইলিশের বৃদ্ধি স্বাভাবিকভাবে ধীর গতির। প্রথম বছরে মাছের ওজন 150 গ্রামের মতো হয়, দ্বিতীয় বছরে 300 থেকে 400 গ্রাম। সাধারণত বাজারে যে বড় ইলিশ আমরা দেখতে পাই তার বয়স 3 থেকে 3.5 বছর। এবারের গবেষণায় আবদ্ধ জলাশয়ে সর্বোচ্চ 992 গ্রাম ওজনের ইলিশ উৎপাদনের রেকর্ড তৈরি হয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি বিজ্ঞানীদের। তবে এখনও আবদ্ধ জলাশয়ে ইলিশের সম্পূর্ণ প্রজনন প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে। একবার শোনাবো সংস্থার প্রধান বিজ্ঞানী শ্রীকান্ত সামন্ত কি বলছেন সেই বক্তব্য। দ্রুত গতির মাছ অক্সিজেনের চাহিদা মেটানোর জন্য। আসলে জলে যেই অক্সিজেনের পরিমাণ, সেটা যদি আমি বাতাসের অক্সিজেনের সাথে তুলনা করি তাহলে প্রায় 10,000 ভাগেরও কম। আমরা মানে জলে যেই অক্সিজেন থাকে তার পরিমাণ আসলে ppm এক্সপ্রেস করা হয়, পার্টস পার মিলিয়ন। সেটা মোটামুটিভাবে 5 থেকে 15 ppm এই লেভেলে থাকে। তো মাছ জলে তো থাকে অক্সিজেন খুব কম পরিমাণ, কিন্তু এই মাছের অক্সিজেনের চাহিদাটা খুব বেশি। এর জন্য মাছটাকে মানে হাই স্পিডে ও মেনটেন করার জন্য এবং ওর অক্সিজেনের যেই রিকোয়ারমেন্ট সেটাও হাই হওয়ার জন্য ওর কিন্তু অক্সিজেন ডিমান্ডটা বড্ড বেশি, এবং সেই ডিমান্ডটা একটুখানি কমে গেলে কিন্তু মাছটা ভীষণ রকম স্ট্রেসড হয়ে যায়, ও তখন আর রিকভার করে না। মানে মাছটা আমি ধরুন ক্যাপচার করলাম, ক্যাপচার করার জন্য পরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাইছি, তখন কিন্তু ওইটা খুব মুশকিল হয়ে যায়। তো আমরা এই জন্য চেষ্টা করেছি যখন ক্যাপচার করার পরে এই মাছটাকে আমাদের রিসার্চের পারপাস বা অন্যান্য পারপাসে ওই মাছটাকে আমরা আমাদের যেই অ্যানেস্থেসাইজার আছে, কমার্শিয়াল অ্যানেস্থেসাইজার, তার ডোজিং ঠিক মতন করে আমরা অ্যানেস্থেসাইজ করে যদি আমরা ট্রান্সপোর্টেশনটা বাড়াতে পারি, এই উদ্দেশ্য ছিল। প্লাস আমরা কি করেছি, ম্যাচুরিটিটা ঠিক মতন আসছে সেটা দেখার জন্য, যেহেতু আমাদের পুরো রিসার্চের কাজটা জীবন্ত মাছ নিয়েই করতে হবে এবং মাছটার বেঁচে থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা চেষ্টা করেছি যে আলট্রাসোনোগ্রাফি টেকনিকের মাধ্যমে মাছটার ম্যাচুরিটি দেখা, মানে ডিম্বাণু কতটা বড় হয়েছে, ম্যাচুরিটির দিকে কখন আসছে সেটাকে বোঝার জন্য আমরা আলট্রাসোনোগ্রাফি ইউজ করছি। তার সাথে সাথে মাছটাকে ট্যাগিংও করেছি, ট্যাগিং করে দেখার চেষ্টা করছি কোন মাছটার গ্রোথ কতখানি হচ্ছে বা কী ধরনের তার পারফরমেন্স, বড় হওয়া কীরকম বা সে ম্যাচুরিটির দিকে কিভাবে এগোচ্ছে, এই স্টাডিও কিন্তু আমরা করছি। এই আলট্রাসোনোগ্রাফির কাজটা কিন্তু আমাদের CIFE বেশি করে করেছে, হাইলাইট ওখান থেকে হয়েছে, সবাই মিলে কাজ করেছে, কিন্তু CIFE ওতে বেশি কন্ট্রিবিউট করেছে আমাদের মাছ নিয়ে। তো এই এখন পর্যন্ত রিসার্চ আমাদের হতে পেরেছে। তো আমাদের এখন শিবা কাকদ্বীপে সাফল্যের সাথে ওরা মাছটাকে বড় করতে পেরেছে। আমরা আমাদের সিস্টেমে কোলাঘাটে গত বছর পর্যন্ত আমরা 689 গ্রাম 689 গ্রাম মাছ আমরা তৈরি করতে পেরেছিলাম। তারপরে 733 গ্রামও আমরা রেকর্ড করেছিলাম, কিন্তু আমাদের শিবা কাকদ্বীপে এই বছরে 992 গ্রাম পর্যন্ত রেকর্ডেড হয়েছে। গবেষকরা মনে করেন ইলিশের শরীরে পটকা না থাকায় অক্সিজেনের চাহিদা অনেকটা বেশি, ফলে এক জলাশয় থেকে অন্য জলাশয়ে স্থানান্তর করার ঝুঁকি না নেওয়াটাই অনেকটা ভালো। সঠিক জলের মান বজায় রেখে আর পর্যাপ্ত অক্সিজেনের যোগান রেখে আবদ্ধ জলেও ইলিশ মাছের বৃদ্ধি সম্ভব। বিশেষজ্ঞরা আরও বলছেন, দেশীয় ইলিশের উৎপাদন বাড়াতে ছোট ইলিশ ধরা সম্পূর্ণ বন্ধ করতে হবে। 90 মিলিমিটারের কম ফাঁসের জাল ব্যবহার করা যাবে না এবং চাইনিজ নেটের ব্যবহারও বন্ধ করতে হবে। পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চললে প্রাকৃতিক পরিবেশেও কিন্তু ইলিশের সংখ্যা অনেকটাই বাড়বে।
ব্যারাকপুর কেন্দ্রের অধিকর্তা প্রদীপ দে তিনি বলছেন যে গবেষণার ফল অত্যন্ত আশাব্যঞ্জক। আগামী দিনে উন্নত প্রযুক্তির মাধ্যমে পুকুরেও ব্যাপক হারে ইলিশ চাষ করা সম্ভব হবে। এতে যেমন মৎস্য চাষিরা তারা লাভবান হবেন, তেমনই বাজারে ইলিশের যোগান বাড়ায় সাধারণ মানুষের কাছেও প্রিয় এই মাছ আরও সহজলভ্য হয়ে উঠবে বলে আশা প্রকাশ করছেন তিনি। আসুন শোনাই ব্যারাকপুর কেন্দ্রের অধিকর্তা প্রদীপ দে কি বলছেন সেই বক্তব্য। ইলিশের যে কাজটা সিকফ্রি করেছে, আমাদের যতগুলো ভারতে যদি বলতে পারা যায় যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইলিশের ওপরে প্রথম সামগ্রিকভাবে যে কাজটা সেটা কিন্তু এখানেই হয়েছে সেই হিসেবে। আর আমাদের এটা ম্যান্ডেটের মধ্যেও আসে। আমাদের দেশীয় প্রজাতির মধ্যে ইলিশ তো একটা বড় জিনিস। ভাতে মাছে বাঙালির ইলিশ যদি হয় মাছের মধ্যে আবার, তাহলে সোনায় সোহাগা যেটা বলে সেইটাই হয়। ইলিশ মাছের অনেকগুলো দিক আমরা দেখেছি। সেটা একটা দিক হচ্ছে ইলিশ মাছ সুস্বাদু, তার কারণও আছে। এটাতে প্রচুর মাত্রায় আমাদের যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, ফ্যাট, এগুলো অনেক মাত্রায় বেশি মাত্রায় আছে। এবং এর সাথে সাথে আরেকটা কেমিক্যাল এই মাছের সাথে পাওয়া যায়, স্পেশালি ডিএইচএ, সেটা আমাদের হৃদযন্ত্র এবং মস্তিষ্কের যে স্বাস্থ্য সেইটা বজায় রাখার জন্য কিন্তু এই কেমিক্যালটা খুব ভালো। সেটা এতে প্রচুর পরিমাণে পাই। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে ভারতবর্ষে ইলিশ আগে বেশি মাত্রায় ছিল, অনেকটাই বেশি মাত্রায়। প্রায় একটা এস্টিমেট বলছে যে 2000 সালে আমাদের এখানে বছরে 80,000 টন ইলিশ এখানে প্রোডাকশন হতো। সেটা কিন্তু আজকে কমে এসে প্রায় অর্ধেক হয়ে দাঁড়িয়েছে, 40,000 টনের কাছাকাছি। আর উল্টো দিকে দেখতে গেলে আমাদের পড়শি দেশ বাংলাদেশ, সে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এবং প্রায় 6 লক্ষ টনের কাছাকাছি ওদের এখন প্রোডাকশান। তার অনেকগুলো কারণও আছে, সেগুলো আমরা একটু ডিসকাস করব পরে। কিন্তু যাই হোক না কেন, আমাদের এই যে ইলিশের ব্যাপারটা, তার কনজারভেশন থেকে শুরু করে, তার নিউট্রিশনাল প্রোফাইলিং থেকে শুরু করে, এবং এখানে যেগুলো দেখা যাচ্ছে আমাদের এই যে ইলিশের যে কনজার্ভ করা আছে, এইটা মিষ্টি জলে ইলিশকে তৈরি করার যে কাজ, সেটা কনসেপচুয়ালাইজেশন থেকে একদম বাস্তবিক পর্যায়ে নিয়ে আসার জন্যে যে কাজটা করেছে সেটা হচ্ছে সিকফ্রি পুরো ভারতবর্ষে। সিকফ্রি কোন জায়গায় র্যাঙ্কিং করেছে? সিকফ্রি র্যাঙ্কিং বহু জায়গায় করেছে, এবং একটা কথা বলতে পারবো সেটা হচ্ছে এই বছরই আমরা গত মাসেই একটা বড় র্যাঙ্কিং করেছি ফারাক্কাতে। প্রধানত যে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে যখন ফারাক্কা ব্যারেজ তৈরি হয়েছে, তখন ধীরে ধীরে আমাদের এই যে ইলিশের যেটা বাই নেচার, এদের জন্মটা হয় মিষ্টি জলে, আর এদের কিন্তু বৃদ্ধিটা হয় ওটা হচ্ছে নোনা জলে। তো ইলিশ হচ্ছে প্রজননের জন্যে আমাদের মোহনা দিয়ে পার হয়ে আমাদের এই হুগলি নদী এবং অন্যান্য নদীতে ঢুকে পড়ে মিষ্টি জলের জায়গায়, এবং তারপরে জন্মর পরে কিন্তু আবার 3-4 ইঞ্চির যখন ওর বৃদ্ধি হয়ে যায় বা তার একটু বড় হয়, তখন কিন্তু ওরা আবার নোনা জলে ফিরে যায়। তো এই যে সাইকেলটা, তো মানে ওর একবার মিষ্টি জলে জন্ম নেওয়া, তারপরে নোনা জলে ফিরে যায় এবং আবার ফিরে এসে প্রজননের জন্য ফিরে এসে, এই যে ব্যাপারটা, এটা খুব ভালোভাবে ঘটতো যখন আমাদের ফারাক্কা ব্যারেজ ছিল না। ফারাক্কা ব্যারেজ হওয়ার ফলে কী হয়েছে যে এখানে আমাদের এই প্রবলেমটা হয়েছে যে এই বাঁধাটার জন্যে এটা কিন্তু আর এগিয়ে যেতে পারছে না। যেটা আগে আমরা দেখতাম প্রায় আমাদের প্রয়াগরাজ পর্যন্ত ইলিশের অবাধ গতি ছিল, সেটা এখন কিন্তু অনেকটাই রেস্ট্রিক্টেড হয়ে গেছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই আপনার নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।